তো দর্শক, যশোর ভ্রমণের আরেকটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা শেষ করেছিলাম যশোরের বিখ্যাত পালবাড়ির মোড়। দুপুরের আগ পর্যন্ত আমরা সেখানেই ছিলাম। বিকালবেলাটা আমরা যশোরের বিখ্যাত তিনটি জায়গা ঘুরে দেখি। সেটি হলো যে যশোরের খুবই সুন্দর একটি জায়গা, সেটা হলো কালেক্টর ভবন, যেটি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটা দেখে আমরা চলে যাই হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া। যশোর শহর থেকে খুবই কাছে সেই জায়গাটা আমরা দেখি। সূর্যাস্তের পর্যন্ত আমরা সেখানে টাইম স্পেন্ড করি। সেখান থেকে আমরা চলে আসি যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হল। সেই মনিহার সিনেমা হলটা হলো রেসিডেন্সিয়াল এরিয়াতে আমরা থাকি এবং সেটা ঘুরে দেখি। তো আজকের পর্বে এই সব কিছুরই বিস্তারিত থাকছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এটা হলো সেই বিখ্যাত হলো গরিব শাহ মাজার। এই যে দেখেন মুখে এই গরিব শাহ মাজার, এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা এবং হজরত গরিব শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ খুবই প্রসিদ্ধ একটা জায়গা। তো এই যে ঠিক এটা হলো এই কালেক্টর ভবনের একদম মুখেই। আর এটা হলো যে যশোর শহর হলো এদিকে, আর এটা হলো ডিসি অফিস হিসাবে এখন ইউজ হচ্ছে আর কি। তো টোটাল এই যে জায়গাটা আমি আপনাদেরকে হলো দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দর্শক, আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি সেটি হলো যশোরের বিখ্যাত কালেক্টর ভবনের একদম ঠিক মেইন রোডের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো চলেন আপনাদেরকে যশোর কালেক্টর ভবনের ইতিহাসটা একটু বলে আসি। 1786 সালের 4 এপ্রিল জনাব টিলম্যান হেক্কেল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব করেন। রাজস্ব বিষয়ক সদর দপ্তর কলকাতায় হওয়ার ফলে জনাব টিলম্যান হেক্কেল সরকারের কাছে লিখে পাঠান যে একজন বিচারক ও ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তৎকালীন সময়ে যশোর থেকে কলকাতার যাতায়াত ব্যবস্থা ছিল দুরূহ। রাজশাহী কালেক্টরেট অন্তর্গত ভূষণার স্টেটগুলো বাদে সকল স্টেটের রাজস্ব কলকাতায় জমা প্রদান করা হলো। যেহেতু সিভিল কোর্ট রাজস্ব বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারত না, রাজস্বের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে জমিদার ও রায়তের কাছ থেকে পাওনা আদায়ের সংশ্লিষ্ট বিষয়ে তা কেবল কলকাতার রাজস্ব কমিটি শুনতে হতো এবং সে বিষয়ে শুধু তারাই সিদ্ধহস্ত গ্রহণ করতেন। তাই এই বিষয়ে অনেক জটিলতার সৃষ্টি হতো এবং জনমনে অসন্তোষের দানা বাঁধত। জনাব হেক্কেল তাই প্রস্তাব করেন যে কালেক্টরের কাজকে জাজদের কাজের সাথে সংযুক্ত করে দিতে হবে এবং জাজদের অবৈতনিক অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালেক্টরের দায়িত্ব অর্পণ করতে হবে। জনগণের মঙ্গল ও সুবিধার জন্য কালেক্টরের সম্মান বৃদ্ধি করার এই প্রস্তাব তিনি করেছিলেন। তৎকালীন সরকারের কর্তারা বিষয়টি জানা মাত্রই আগ্রহ প্রকাশ করেন এবং 1786 সালের যশোর কালেক্টরেট প্রতিষ্ঠা করেন। এটা ছিল ইসাবপুর ও সৈয়দপুরে, যা পূর্বে স্পষ্টই ভূষণা ও রাজশাহীর অংশ ছিল, ইছাতি ও বাকেরগঞ্জ জেলার, যা আগে ঢাকার অংশ ছিল, মধ্যবর্তী অঞ্চল। এছাড়াও কলকাতা ও হুগলির কিছু অঞ্চল এবং মুর্শিদাবাদ থেকে নেওয়া কিছু অঞ্চল নিয়ে এই কালেক্টরেটের সীমানা বিস্তৃত ছিল। মোহাম্মদ শাহী তৎকালীন সময় বা তার আগে থেকে আলাদা কালেক্টরেট ছিল। নালদি ও ফরিদপুর যদিও যশোর জাজশিপের অধীনে ছিল, তবুও তারা রাজশাহী কালেক্টরেটের অংশ ছিল। যশোরে প্রতি বছর 6 লাখ টাকার ভূমি রাজস্ব সংগ্রহিত হতো। তো বন্ধুরা, যশোরের সেই বিখ্যাত স্থাপনার সামনে দাঁড়িয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে যে এত পুরনো
একটি ভবন, এত পুরনো একটি দালান, সেটি নিজের চোখে দেখতে পেলাম। সত্যি একজন ট্রাভেলার হিসাবে, একজন ভ্রমণ প্রেমী হিসাবে সত্যি এটা আমার কাছে খুবই গর্বের এবং খুবই আনন্দের একটি বিষয়। তো বন্ধুরা, আপনারা যদি যশোর আসেন তাহলে অবশ্যই আপনারা হলো যে একটা বিকেল এই যশোর কালেক্টরেট ভবনের এরিয়াতে আপনারা চাইলে এখানে সময় কাটিয়ে দিতে পারবেন। তো যশোর কালেক্টরেটের যে দায়িত্ব, সে কর্তব্য, সেটি ছিল তৎকালীন কালেক্টরের কর্তব্য ছিল শুধুমাত্র ভূমি রাজস্ব সংগ্রহের সাথে সম্পর্কিত। তাকে প্রতি বছর তার কালেক্টরের অধীন স্টেটগুলোতে রাজস্ব সংগ্রহের বিষয়টি বন্দোবস্ত প্রদান করতে হতো। তার ছিল নামমাত্র বিচারিক ক্ষমতা, যেমন খাজনা সংক্রান্ত বিরোধ মীমাংসা এবং জমিদার ও রায়তের মধ্যে জমির বন্টন মীমাংসা। তো সেই ঐতিহাসিক একটি ভবন নিজে ঘুরে দেখছিলাম এবং হলো যে সেটি আপনাদেরকেও দেখাচ্ছিলাম, এবং হলো যে বিকেল বেলাটা সত্যি এই জায়গায় এত সুন্দরভাবে কাটছিল, যেটা সত্যি বলার মতো না। এত সুন্দর, পরিচ্ছন্ন এবং গোছানো একটি এরিয়া। তো দর্শক, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো যে কালেক্টর পার্ক। এটা হলো ঠিক কালেক্টর ভবনের একদম সামনেই, মেইন রোডের পাশেই হলো যে ভিতর থেকে, মেইন রোড থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়। ঠিক একদম সামনের দিকে মেইন রাস্তার দিকে যে জায়গাটা, সেটা হলো কালেক্টরেট পার্ক। তো সেই জায়গাটা হলো যে খুবই সুন্দর একটা জায়গা, এবং দেখেন এটা হলো একদম সামনের দিকে ফ্রন্ট সাইডের যে জায়গাটা, এবং হলো খুবই সুন্দর লাল রং করা এবং লাল এবং সাদা রঙের খুব সুন্দর একটি ভবন। সত্যি একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি জায়গা। 1789 সালে বোর্ডের আদেশ অনুযায়ী কালেক্টরগণ বাৎসরিক ভ্রমণে গেলেন। বোর্ড তাদের ভ্রমণের ব্যাপারে নিয়মিত কোনো সিদ্ধান্ত দেয়নি। কয়েকজন কালেক্টর বাৎসরিক ভ্রমণে যেতেন এবং কয়েকজন যেতেন না। তো সেই ঐতিহাসিক হলো যে একটি স্থাপনা আপনাদেরকে হলো যে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে, আর হলো যে নিজেও দেখছিলাম, খুবই ইমপ্রেসড হয়ে গেলাম এত সুন্দর একটি জায়গা দেখে। তো বন্ধুরা, আপনারা যদি যশোর কালেক্টরেট ভবনটা দেখতে চান তাহলে এটা একদম যশোর শহরের খুবই কাছে। আপনারা হলো যে যশোর সদরে যদি আপনারা থাকেন, বিকেল বেলাটা আপনারা এই জায়গায় আপনার হলো টাইম স্পেন্ড করবেন, এবং সেখান থেকে চাইলে আরো অনেকগুলো জায়গায় যেতে পারেন। তো আমরা এখান থেকে এখানে কিছুটা সময় স্পেন্ড করে আমরা এখান থেকে চলে যাব হাজী মোহাম্মদ মহসিনের সেই বিখ্যাত ইমামবাড়া। সেই ইমামবাড়াটা ঘুরবো এবং সেই ইমামবাড়াটা হলো যে আপনাদেরকে দেখাবো। তো চলেন এখানে কিছুটা সময় কাটিয়ে দেন আমরা হলো যে ইমামবাড়ার দিকে রওনা দিই। তো দর্শক, আমরা যশোর কালেক্টরেট ভবনটা আমরা দেখে সেখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা যশোর শহরের একদম মাঝখান দিয়ে আমরা হলো যে কোতোয়ালি থানার সামনে হয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম হলো যে ইমামবাড়া। ইমামবাড়াটা যশোর মনিহার সিনেমা হল থেকে খুব বেশি দূরে না। আমরা হলো যে পুরো বিকেলের জন্য আমরা একটা অটো ভাড়া করে নিই। সেই অটো ভাড়া করেই দেন আমরা হলো যে পুরো বিকেলটা ঘুরি। তো আপনারা চাইলে বিকেল বেলাটার জন্য আপনারা চাইলে একটা অটো ভাড়া নিতে পারেন। আমরা যে অটো ড্রাইভারে করে ঘুরেছিলাম সেই অটো ড্রাইভারের নাম্বারটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওনাকেও রিজার্ভ করে নিতে পারেন। খুবই ভালো একজন মানুষ। তো দর্শক, এই যে আমরা হলো যে একদম কোতোয়ালি থানার ঠিক সামনে দিয়ে আমরা মনিহার সিনেমা হলের সামনে দিয়ে আমরা চলে যাব সেই হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া। হাজী মোহাম্মদ মহসিনের অবশ্যই আপনারা নাম শুনেছেন, খুবই বিখ্যাত একজন লোক এবং খুবই দানবীর একজন লোক, যার শুধুমাত্র সারা বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান না,
সারা বিশ্বে ওনার অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে, দাতব্য প্রতিষ্ঠানগুলো রয়েছে। চিটংয়ে একটি হলো যে কলেজ রয়েছে, যেটি হলো যে খুবই বিখ্যাত একটি কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, যেটি হলো চকবাজারে অবস্থিত। তো সেই বিখ্যাত হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়াতে আমরা যাব। তো দর্শক, এই যে দেখেন আমরা অলরেডি চলে আসছি হলো যে যশোরের বিখ্যাত ঐতিহ্যবাহী এবং হলো যে খুবই নাম করা একটি সিনেমা হল, যেটা হলো যে মনিহার সিনেমা হল। তো সেই মনিহার সিনেমা হলের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি হলো যে ইমামবাড়া। তো আমরা এই মনিহার সিনেমা হলটাও আপনাদেরকে দেখাবো একদম আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে। ভিডিওর শেষে আমরা আপনাদেরকে এই সিনেমা হলটি ঘুরে দেখাবো। দর্শক, শিক্ষাপ্রতি সমাজসেবক হাজী মোহাম্মদ মহসিনের 1732 সালে ভারতের পশ্চিম বাংলার হুগলিতে এক সম্ভ্রান্ত মুসলিম ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। 1812 খ্রিস্টাব্দের 29 নভেম্বর তিনি পরলোক গমন করেন। তার পিতার নাম হাজী ফাইজুল্লাহ এবং মাতার নাম জয়নাব খানম। এটি ছিল জয়নাব খানমের দ্বিতীয় বিবাহ। তার প্রথম স্বামীর আগা মোতাহার বিশাল ধন সম্পত্তির মালিক ছিলেন এবং পরে যার মালিক হন তার একমাত্র কন্যা মুন্নুজান খানম। মুন্নুজান ও মহসিন পারিবারিকভাবে কোরআন হাদিস সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন। পরে উচ্চশিক্ষার জন্য মহসিন মুর্শিদাবাদ গমন করেন। ইতিমধ্যে মহসিনের পিতার মৃত্যু হলে তিনি তার সৎ বোন মুন্নুজানের যত্নে বড় হন। 1767 সালে মুন্নুজানের বিবাহ হলে মহসিন বিভিন্ন দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। তিনি এশিয়ার বিভিন্ন দেশ যেমন ইরান, ইরাক, তুর্কি ভ্রমণ করেন। তিনি মক্কা, মদিনা, কারবালা প্রান্তর, কুফা সহ অনেক পবিত্র নগরী ভ্রমণ করেন। হজ ব্রত পালন করার পরে তিনি হাজী মোহাম্মদ মহসিন নামে পরিচিতি লাভ করেন। তো দর্শক, আজকে আমরা যাচ্ছি সেই বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের যে ইমামবাড়াতে। সামনে ওনার হলো যে একটা স্কুল রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন একটু দেখে আসি। দর্শক, এই যে দেখেন আমাদেরকে শহরটা ঘুরে দেখাচ্ছে এবং হলো হাজী মোহাম্মদ মহসিনের যে ইমামবাড়া বাড়ি, সেই বাড়িতে আমরা যাচ্ছি, যশোরে যেটা অবস্থিত। তো আমাদের সাথে আছে ভাইয়ার নাম কি? মোহাম্মদ জাফর ভাই। এই যে দেখেন, তো এই যে ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে, আপনাদেরকে পুরোটা দেখাবে, আশা করি ভালো লাগবে আপনাদের। তো যে দর্শক দেখেন, এটা হলো যে হাজী মোহাম্মদ মহসিনের সে 1974 সালে স্থাপিত, যেটা যশোরে অবস্থিত। তো এই যে দেখেন, ওনার নামেই হলো যে দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়, তার পাশে খুব সুন্দর একটা পুকুর। তো আমরা মূলত হাজী মোহাম্মদ মহসিনের বাড়িতে আসছি, যার নামে চিটংয়ে একটা হলো যে কলেজ আছে, হাজী মোহাম্মদ মহসিন কলেজ। তো সেই এখানে দেখেন, এই জায়গাটা একটু আপনাদেরকে হলো দেখাইতে আসছি। আমরা ওনার বাড়িতে যাব। এখানে দেখেন হাজী মোহাম্মদ মহসিন উদ্যোক্তাদের নামের তালিকা এই যে জায়গায় আছে। তো আমরা এই স্কুল প্লাস হলো যে ওনার বাড়িতে যাব, সেই বাড়িটা হলো যে ঘুরে দেখব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন এবং দেখেন। চলেন। তো দর্শক, এই যে দেখেন, এই যে আমরা আছি হলো যে যশোরের মুরলী মোড়, এটার মুরলী মোড় বলে। মুরলী মোড় থেকে একটু সামনেই ওনার নামে যে স্কুল এবং উচ্চ বিদ্যালয় সেটাও রয়েছে, পাশাপাশি ওনার বাড়িটাও ঠিক এখানেই। তো এই যে মুরলী মোড় পেট্রোল পাম্প, ঠিক এর সামনেই একটু সামনেই হলো ইমামবাড়া ওনার বাড়ি। আমরা সেই জায়গায় যাচ্ছি। আর ঠিক ইমামবাড়ার অপোজিটে এটা হলো যে হাজী মোহাম্মদ মহসিন স্কুল, পাশাপাশি হলো যে ওনার দান করা জায়গাতে স্কুল এবং 10 বিঘারও বেশি অনেক বড় স্কুল এবং এখানে হলো যে একটা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, প্রাইমারি এবং হলো যে উচ্চ বিদ্যালয় দুইটাই রয়েছে। তো দর্শক, হাজী মোহাম্মদ মহসিনের জায়গায় দান করা জায়গাতে যে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিদ্যালয়টি আপনাদেরকে দেখালাম এবং আমরা এখনই
দেখেন চলে যাচ্ছি হলো যে উনার ইমামবাড়াতে, ঠিক রাস্তার অপোজিটেই হলো যে উনার ইমামবাড়া, খুবই সুন্দর একটা জায়গা। তো হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে যেটা একটু আগে বলছিলাম, উনি যখন সৌদি আরবে হজ করতে যান, হজ করে আসার পরেই ওনার নামের পাশে হয় হাজী মোহাম্মদ মহসিন, উনি হাজী হিসাবে পদবি লাভ করেন। তো উনি দেশে ফিরে আসেন, দেশে ফিরে আসার পরে ইতিমধ্যেই ওনার বোন মুন্নজান বিধবা হয়ে যান। মহসিন সৎ বোন মুন্নজানের সাথেই থাকতেন এবং তার নবাব স্টেট দেখাশোনা করতেন। হাজী মোহাম্মদ মহসিনের মতো জয়নাব খানমের প্রথম স্বামী আগা মোতাহার হুগলি, যশোর, মুর্শিদাবাদ ও নদিয়াতে বিশাল স্থাবর ও অস্থাবর ধন সম্পত্তি রেখে যান। 1803 সালে সৎ বোন মুন্নুজান পরলোক গমন করেন। এরপর সংসার ধর্মে চির উদাসীন হাজী মোহাম্মদ মহসিন আরো বৈরাগী হয়ে যান। এই সময় মূলত দান করে তিনি সময় কাটাতেন। তার মৃত সৎ বোন মুন্নুজানের বিশাল সম্পত্তি তিনি জনগণের সেবার জন্য উইল করে দেন। তার দানের টাকায় বহু পরিবার চলত তখন। তার আর্থিক সহায়তায় ইমামবাড়া মহসিন কলেজ তৈরি হয়। এখনো হুগলিতে মহসিন ফান্ড রয়েছে, সেখান থেকে ছাত্রছাত্রীরা সাহায্য পেয়ে থাকেন। হাজী মোহাম্মদ মহসিন বাংলার একজন দানবীর মানুষ হিসেবে খ্যাত ছিলেন। তিনি মানুষের কল্যাণে বহু কাজ করেছেন। এখনো মহসিনের নামে বহু শিক্ষালয় আছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। খুলনায় হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিনের নামে একটি ছাত্রাবাস রয়েছে। তো এই হলো যে হাজী মোহাম্মদ মহসিনের জীবনকাল এবং হাজী মোহাম্মদ মহসিনের বৈচিত্র্যময় এবং হলো যে উদারময় একটি জীবন। তো এই হলো যে হাজী মোহাম্মদ মহসিনের খুবই সুন্দর একটা ইমামবাড়া। চলেন সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো দর্শক, যশোরের মুরুলিতে অবস্থিত এই ইমামবাড়াটি মুন্নুজান খানম কর্তৃক নির্মিত হলেও এটি হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া নামে পরিচিত। আয়তকার ইমামবাড়া একটি সভাকক্ষ। এর আয়তন উত্তর দক্ষিণে 18.29 মিটার এবং পূর্ব পশ্চিমে 15.24 মিটার। ইমামবাড়ার অভ্যন্তর ভাগ 10টি স্তরের দ্বারা 3 সারিতে বিভক্ত। খিলানগুলো কিছুটা খাঁজ কাটা ও নকশাযুক্ত। সাধারণ পলেস্তারের উপর ফুলের নকশা রয়েছে। ছাদ হলো সমতল। ছাদের সিলিং এ ফুলের স্ট্যাক ও নকশা রয়েছে। সামনে চারপাশে সিঁড়ি রয়েছে। এটি মূলত শিয়া মুসলিম মতাবলম্বীদের পবিত্র পাদপীঠ। ঐতিহাসিক সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের হুগলির মুন্নুজান খানমের বাবা আগা মোতাহার পারস্যের ইস্পাহান থেকে দিল্লি আসেন। পরে তিনি রাজকার্যে প্রবেশ করে নিজের যোগ্যতা বলে বাদশাহ আওরঙ্গজেবের প্রিয় পাত্রে পরিণত হন। এই সূত্রে তিনি কলকাতার কাছে জায়গির লাভ করেন। মুন্নুজান খানম তার বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান। 1719 সালে মৃত্যুর সময় আগা মোতাহার তার জায়গির সহ স্থাবর অস্থাবর সব সম্পত্তি মেয়েকে দিয়ে যান। আগা মোতাহার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী পারস্য থেকে আগত ও হুগলিতে বসবাসকারী হাজী ফৈজুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান হলেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন, যিনি 1730 সালে জন্মগ্রহণ করেন। 1757 সালে পলাশীর যুদ্ধে স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর ক্ষমতায় অধীশ্বর হন বিশ্বাসঘাতক মির্জাফর। শর্তানুযায়ী তিনি 24 পরগনার কর্তৃক ইংরেজদের হাতে তুলে দেন, যার মধ্যে সালাউদ্দিন মুন্নুজান দম্পতির জায়গিরও ছিল। এর পরবর্তীতে মির্জাফরের আদেশে যশোরের চাষডা জমিদার বাড়ির 4 আনা সম্পত্তি সালাউদ্দিন ও মুন্নুজানকে দেওয়া হয়। এই সম্পত্তি সৈয়দপুর জমিদারি নামে পরিচিত। মির্জা সালাউদ্দিন নতুন জমিদারি পাওয়ার 6-7 বছর পর 1764 সালে মারা যান। স্বামীর মৃত্যুর পর মুন্নুজান মুরুলিতে একটি কাছারি ও সুন্দর একটি ইমামবাড়া নির্মাণ করেন। মুন্নুজানের কোনো সন্তান ছিলেন না। এই কারণে মৃত্যুর আগে 1803 সালে তিনি বিপুল সম্পত্তির পুরোটাই হাজী মোহাম্মদ মহসিনের নামে লিখে দেন। হাজী মোহাম্মদ মহসিন এই বিশাল সম্পত্তি তিনি হলো যে মানুষের হলো যে দৈনন্দিন ভালো কাজে, মানুষের হলো যে শিক্ষামূলক কাজে, বিভিন্ন ধরনের হলো যে প্রাতিষ্ঠানিক কাজে তিনি এই সম্পত্তিগুলা ব্যয় করেন। তো চলেন এই বিশাল জায়গাটা একটু দেখে আসি।
তো দর্শক, আমাদের হলো যে হাজী মোহাম্মদ মহসিনের ইমাম বাড়াটা ঘোরা শেষ। আমরা হলো যে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এটা একটু পড়ে দেখলাম, আর সেখান থেকে আমরা হলো যে এখন বিদায় নিয়ে নিব। এখন আমরা এখান থেকে চলে যাব যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হলের মোড়ে। সেখানে আমরা হলো যে মনিহার সিনেমা হলের যে রেসিডেন্সিয়াল হোটেল, সেই রেসিডেন্সিয়াল হোটেলে আমরা সেখানে আজকে রাতটা থাকবো। সেটাও আপনাদের সাথে হলো যে বিস্তারিত দেখাবো, সেটা কত টাকা দিয়ে থাকতে হবে এবং কি ধরনের ফ্যাসিলিটি সেখানে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি যশোরের ঐতিহ্যবাহী যে মনিহার সিনেমা হল, সেই সিনেমা হলের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অলরেডি ইমামবাড়া থেকে বের হয়ে গেছি, চলেন আপনাদেরকে হলো মনিহার সিনেমা হলটা বিস্তারিত দেখাই। তো দর্শক, এই যে আসি হলো এখন যশোরের বিখ্যাত যেটা সিনেমা হল, নাম শুনছেন আপনারা, যশোরের সেই মনিহার সিনেমা হলের ওনাদেরই নিজস্ব হোটেল। তো আপনারা যদি যশোর বেড়াতে আসেন, যশোর অথবা হলো যে খুলনা বিভাগের এই সাইডগুলো, ঝিনাইদহ অথবা বিশেষ করে যশোর শহরে যদি আসেন অথবা হলো বেনাপোল বর্ডারে আসেন, সেক্ষেত্রে আপনারা হলো যে যশোর এই যে মনিহার সিনেমা হল, বিখ্যাত ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল, ওনাদেরই নিজস্ব হোটেল। এখানে বিভিন্ন রেটের রুম পাওয়া যায়, আপনারা কথাবার্তা বলে এখানে রুম নিতে পারবেন। খুবই সিকিউর মনিহার আবাসিক হোটেল, খুবই সিকিউর হোটেল এবং হলো যে খুব প্রফেশনাল এবং সব ধরনের ফ্যাসিলিটিস আছে। তো আপনারা চাইলে বিভিন্ন রেটের আছে, আপনারা কথা বলে প্রাইস করে নিতে পারেন। এখানে ভাইয়ারা আছে, সাপোর্ট দেয়, আঙ্কেল আছে। আঙ্কেল নাম কি? আঙ্কেল বাবুল আক্তার। আপনাদের আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনার হোটেলের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে তাহলে একটু যদি কাইন্ডলি বলেন। ইনশাআল্লাহ আমাদের হোটেল মোটামুটি সুপরিচিত। আপনারা যারা যেখান থেকে আসবেন, বিভিন্ন ধরনের রুম আছে, রুম দেখবেন, আপনারা আসবেন, আপনাদের আত্মীয়তাই আমাদের সফলতা, এই আর কি। আঙ্কেল, এখানে এসি এবং নন এসি দুই ধরনের তো রুম আছে, একটু কোন ধরনের কত প্রাইসের মধ্যে জাস্ট আপাতত একটু একটা আইডিয়া দেওয়া আর কি। নন এসি রুমগুলোর প্রাইস কেমন কেমন? নন এসি রুমগুলো আছে আপনার সর্বনিম্ন 500 টাকা, এরপরে আছে 800, 1000, 1200, এগুলো নন এসি বিভিন্ন রেঞ্জের আছে। আর এসিগুলো আছে 1700, 2000, 2200, 2500। ওটা যদি বড় ধরনের ফ্যামিলি আসলো বা গ্রুপ আসলে 5-6 জন, 7 জন, 8-10 জনের ট্রাভেল গ্রুপ আসলে এরকম থাকার ব্যবস্থা আছে? এরকম মানে এক রুমে থাকার কোনো ব্যবস্থা নেই, বাট কয়েকটা রুম নিয়ে থাকতে পারবে। আচ্ছা, আঙ্কেলের নামটা কি বলছেন? আমার নাম বাবুল আক্তার। বাবুল আক্তার। তো এই যে দর্শক, এখানে বাবুল আক্তার আঙ্কেল, উনি আপনাদেরকে হলো যে এই যশোর যে মনিহার আবাসিক হোটেলের রুমের সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাইছেন। আমি মনিহার হোটেলের যে মোবাইল নাম্বার সেটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ফোন করে হলো যে আপনারা যোগাযোগ করে নেবেন, আর এসে এখানে হলো যে হোটেল বুক দেখে, রুম দেখেও আপনারা বুকিং দিতে পারবেন। হ্যাঁ, এরপরে গুগল থেকেও সার্চ করে আপনারা রুমগুলো নিতে পারেন। থ্যাংক ইউ আঙ্কেল। তো দর্শক, এই যে দেখেন এখানে হলো এই যে আঙ্কেল রুম সম্পর্কেও জানাচ্ছে। তো আমরা হলো যে সিনেমা হলটা একটু বাইরে ঘুরে দেখব আর আপনাদেরকে জানাবো। তো দর্শক, এই যে আমরা ওই যে যশোরে এসে মনিহার সিনেমা হলের একটা আবাসিক হোটেল আছে, সেটাতে উঠছি। তো এই যে এখানে দেখেন 2টা খাট আছে। রুমটা একটু অগোছালো কারণ আমরা এসে ফ্রেশ হয়েছি। তো এখানে টিভি আছে, একটা সোফা আছে, আর এই পাশে হলো যে ওয়াশরুম। তো 500 থেকে শুরু, 500, 800, 1200 এরকম আছে, আপনারা বিভিন্ন রেটের আছে। ইসুফ ভাই ঘুম প্রচুর ঘুমাই গেছে। তো এই যে দর্শক, এখন হলো যে আমরা একটু খাওয়া দাওয়া করতে বেরিয়েছি, দেখি। তো এই হলো হোটেল মনিহার আবাসিক হোটেল, পাশে হলো সিটি কলেজ, আর এই জায়গায় হলো আপনারা চাইলে আপনাদের গাড়ি, বাইক পার্কিং করতে পারবেন। আর
এই হলো মনিহার হোটেল মনিহার আবাসিক। এখানে মোবাইল নাম্বার আছে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। এই যে হোটেল মনিহার। দর্শক, মনিহার সিনেমা হল, যেটি যশোর জেলায় অবস্থিত, বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল। 1983 সালের 8 ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। আধুনিক স্থাপত্য শৈলীর জন্য প্রতিষ্ঠার খুব অল্প সময়ের মধ্যেই সিনেমাটি খ্যাতি অর্জন করে। সিনেমা হলটি জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড প্রভৃতি দেশ থেকে চলচ্চিত্র প্রেমীরা মনিহারে আসতেন চলচ্চিত্র দেখার জন্য। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে মনিহার একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মনিহার সিনেমা হল প্রতিষ্ঠিত হয় 8 ডিসেম্বর। এর নকশা করেন কাজী মোহাম্মদ হানিফ। এই সিনেমা হলটি একসময় ডালিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। তৎকালে বাংলাদেশের অধিকাংশ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হতো মনিহারে। উদ্বোধনের পর মনিহারে প্রথম প্রদর্শিত হয় দেওয়ান নজরুল পরিচালিত, সোহেল রানা ও সুচরিত অভিনীত চলচ্চিত্র জনি। দর্শক, বিখ্যাত এই সিনেমা হলটি 4 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয়, যেটি আসন সংখ্যা ছিল 1400। শিল্পী এস.এম. সুলতানের তত্ত্বাবধানে হলটির নির্মাণ পরবর্তী সাজসজ্জার কাজ সম্পন্ন হয়। হলটিতে ডালিউডের চলচ্চিত্রের পাশাপাশি হলিউড ও বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় পরিচালিত চলচ্চিত্র প্রদর্শনী হতো। সিনেমা হল ভবনের 4র্থ তলায় অবস্থিত হলটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। এছাড়া সিনেমা হল ভবনে একটি কমিউনিটি সেন্টার, একটি আবাসিক হোটেল ও প্রায় 40টি দোকান রয়েছে। বর্তমানে মনিহারে 40 জন কর্মচারী কর্মরত রয়েছে। এই বিখ্যাত সিনেমা হলটির বর্তমান মালিক জিয়াউল ইসলাম। ওনার বাবা সিরাজুল ইসলাম মনিহার সিনেমা হলের প্রতিষ্ঠাতা। মনিহার সিনেমা হল সবচেয়ে বেশি হলো যে ব্যবসা সফল করেছেন বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটির মাধ্যমে। তো আমরা যেহেতু ঈদের পরবর্তীতেই হলো যে ঈদের পরপরেই আমরা যশোরে যাই, আমরা সেখানে হলো যে বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটি তখন চলছিল, এবং সেজন্যই আমরা নিজেরাও সিনেমা দেখার জন্য চেষ্টা করেছিলাম, বাট আমরা টিকিট পাইনি। এত বেশি দর্শক মুখর ছিল এই মুভিটি, এই সিনেমাটি, তাণ্ডব মুভিটি। তো সেই জন্যই আমরা আসলে সিনেমা দেখার সুযোগ হয়নি। আমরা হলো যে হলটি ঘুরে দেখেছি এবং হলো যে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এই ছিল আমার এই আজকের পর্বের বিখ্যাত কয়েকটি জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি হলো যে আপনাদের ভালো লেগে থাকে, যদি এখানে দেখেন এই সিনেমা হলে এখানে বিভিন্ন ধরনের চলচ্চিত্রের বিখ্যাত যে সকল নায়ক এবং নায়িকারা রয়েছেন, যারা কিংবদন্তি হলো যে শিল্পীরা রয়েছেন, তারা এই হলগুলো কখন ভিজিট করেছিলেন উনাদের সেই ছবি এবং বিস্তারিত সময় সহ এখানে হলো যে টাঙানো রয়েছে। সবচেয়ে এখানে আগের যুগের হলো যে সোনালী যুগের যে শিল্পী এবং আধুনিক যুগের যে শিল্পীরা রয়েছেন, নায়ক এবং নায়িকা, হিরো এবং হিরোইনরা যারা রয়েছেন, সবার ছবি এখানে রয়েছে, যারা এই হলটা ভিজিট করেছিলেন এবং এই হলে বসে মুভি দেখেছেন। তো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে এখানে সিনেপ্লেক্সও রয়েছে। তো এই টোটাল সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হন, তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা যারা যশোরের অধিবাসী রয়েছেন, যারা যশোরের বাসিন্দা রয়েছেন, তারা প্লিজ আমার যশোরের আরও 2টি ভিডিও আপলোড হয়েছে, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং হলো যে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন, যাতে যশোর সম্পর্কে মানুষের সুন্দর কিছু আইডিয়া হয়, যশোর সম্পর্কে মানুষ অনেক কিছু জানতে পারে। তো যশোরের ধারাবাহিক ব্লগগুলো আরও আসতে থাকবে, আরও কয়েকটা পর্ব রয়েছে, সেই পর্বগুলো আসবে। অবশ্যই সেই পর্বগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা বাংলাদেশের কোন জেলার ভিডিওগুলো আপনারা দেখতে চান। আমি
সুযোগ হলেই আমি সেই জেলার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই জেলার সেই আপনাদের প্রিয় ফেভারিট স্থানগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো যশোরের যে মনিহার সিনেমা হল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।